উগ্রবাদী গোষ্ঠীকে সমর্থন দিতে কাতারকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো। অভিযোগ কাতারের। উপসাগরীয় দেশগুলোর কর্তৃত্ববাদী নীতি পরিবর্তনের আহ্বান। ব্রিটেনে চলতি বছরেই আবার নির্বাচন দেওয়ার দাবি লেবার নেতা কারভিনের। নেতৃত্বে পরিবর্তন চান ক্ষমতাসীন কনজারভেটিভ দলের অনেকে। নতুন মন্ত্রিসভা ঘোষণা থেরেসা মের। ফ্রান্সে প্রথম দফায় পার্লামেন্ট নির্বাচনেও ম্যাক্রোর দলের বড় জয়। নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন কট্টরপন্থী নেতা ল পেন। এবং মসুলে বহু বেসামরিক মানুষ আটকে থাকায় জঙ্গি বিরোধী অভিযানে ধীরগতি। শহরটিতে আইএসের একটি রকেট তৈরির কারখানার নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইরাকি বাহিনীর। দেখছিলেন প্রধান শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব। 2013 সালে যুক্তরাষ্ট্রের অনুরোধেই দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয় খুলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল বলে দাবি করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপদেষ্টার অভিযোগ, উগ্রবাদী ওই গোষ্ঠীকে সমর্থন দেওয়ার জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট এবং কয়েকটি আরব দেশ কাতারের উপর চাপ প্রয়োগ করছিল। এদিকে চলমান সংকটের কারণে অর্থনৈতিকভাবে কাতার ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব প্রতিবেশী দেশগুলোর উপরও পড়বে বলে মনে করে দেশটির অর্থমন্ত্রী। কাতারের সঙ্গে সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশের কূটনৈতিক টানাপোড়েনের 8 দিন পার হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং পরিস্থিতি আরও জটিল হবারই লক্ষণ দেখা যাচ্ছে। রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সন্ত্রাসবাদ দমন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মুস্তাক আল কাতানি জানান, উপসাগরীয় দেশগুলোর কর্তৃত্ববাদী নীতির কাছে কাতার কখনোই মাথা নত করবে না। সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ তুলে সৌদি আরব সহ কয়েকটি দেশ যে পদক্ষেপ নিয়েছে তার আসল উদ্দেশ্য কাতারকে তার স্বাধীন পররাষ্ট্রনীতি থেকে সরে এসে তাদের লেজুর বৃত্তিতে বাধ্য করা। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে কাতানি জানান, যুক্তরাষ্ট্রের অনুরোধেই 2013 সালে দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয় খুলতে দেওয়ার অনুমতি দিয়েছিল কাতার। এছাড়া জঙ্গি সংগঠন তালেবানকে সমর্থন দেওয়ার জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট এবং কয়েকটি আরব দেশ কাতারের উপর ব্যাপক চাপ প্রয়োগ করেছিল বলেও জানান তিনি। কাতানি জানান, তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করায় সহায়তার জন্য এ উদ্যোগ নিয়েছিল দোহা। চলমান সংকটে কাতার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রতিপক্ষ দেশগুলো একই রকম আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আলী শরীফ আল ইমাদি। এক টেলিভিশন সাক্ষাৎকারে ইমাদি বলেন, দেশের নাগরিকদের সকল সুবিধা অব্যাহত রাখতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে কাতার। কাতার বাণিজ্যের জন্য খুবই উপযুক্ত একটি দেশ। আমরা অর্থনৈতিকভাবে এই অঞ্চলে অন্য দেশগুলোর চেয়ে অনেক এগিয়ে আছি। অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা বাড়াতে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা বর্তমানে চেয়ে 250% বাড়ানোর লক্ষ্যে আমরা বিনিয়োগ শুরু করেছি। সৌদি আরব সহ কয়েকটি দেশ কাতারের রপ্তানি বন্ধ করে দেয়। ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে খাবার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি শুরু করেছে দোহা। খাদ্য সংকট সমাধানে এরই মধ্যে 5টি বিমানে করে সেখানে খাবার পাঠিয়েছে ইরান। তবে এসব খাবার সামগ্রী বাণিজ্যিকভাবে নাকি ত্রাণ হিসেবে পাঠানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আমরা আজারবাইজান, উজবেকিস্তান এবং ইউক্রেন থেকে বিভিন্ন পণ্য আমদানি শুরু করেছি। আগামী সপ্তাহে আরো কয়েকটি দেশ থেকে খাবার সহ বিভিন্ন পণ্য আমদানি করা হবে। এদিকে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে সম্পর্ক ছিন্নকারী আরব দেশগুলোর সাথে আলোচনায় কাতার রাজি বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কুয়েত। আলোচনায় কাতারের রাজি হওয়াকে জ্ঞানী ও যৌক্তিক চিন্তার শুরু হিসেবে আখ্যা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে সংকট সমাধানের মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে মরক্কো। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। কাতারের সঙ্গে মধ্যপ্রাচ্যের 7টি রাষ্ট্রের কূটনৈতিক উত্তেজনার মধ্যে ওমানে 2টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইরান। ইরানের 47তম নৌবহরের আলবোর্জ ডেস্ট্রয়ার এবং বুলেসার লজিস্টিক্স নামের ওই 2টি যুদ্ধজাহাজ রোববার ওমানের উদ্দেশ্যে ইরানের বন্দর আব্বাস থেকে যাত্রা শুরু করে। জাহাজ দুটি ওমান থেকে ভারত মহাসাগরের উত্তরাঞ্চল এবং অ্যাডেন উপসাগরে যাবে বলে জানা গেছে। আন্তর্জাতিক সমুদ্র সীমায় নৌমহড়া বাড়ানোর অংশ হিসেবে ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র ওমানে এই জাহাজ পাঠানোর ঘোষণা দেয় ইরান। পারমাণবিক কর্মসূচির জের ধরে বিভিন্ন দেশ যখন ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল, সে সময় ওমানের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখে ইরান। সবশেষ সৌদি আরব সরকার শিয়া ধর্মীয় নেতা শেখ নিমুর আল নিমুরের মৃত্যুদণ্ড কার্যকর করলে ওমান এর তীব্র নিন্দা জানায়।
সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কাতারের কূটনৈতিক টানাপোড়েনের কারণে 2022 সালের ফুটবল বিশ্বকাপে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। 2022 সালের অনেক আগেই এই সংকট সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 2022 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার এর জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি। এরই মধ্যে একটি বিলাসবহুল স্টেডিয়াম নির্মাণের কাজও শেষ করেছে কাতার। বিশ্বের অন্যতম মনোমুগ্ধকর স্টেডিয়াম হিসেবে এরই মধ্যে সুনাম কুড়িয়েছে ওই স্টেডিয়াম। ব্রিটেনে চলমান রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে চলতি বছরেই আবারও আগাম নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে লেবার পার্টি নেতা জেরেমি করবিন। এর মধ্যেই কনজারভেটিভ দলের কেউ কেউ ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের প্রতি অনাস্থা জানিয়ে নতুন নেতৃত্বের পক্ষে অবস্থান নিয়েছেন। এই অবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপর রাজনৈতিক চাপ দিন দিন বাড়ছে। সোমবার ক্ষমতাসীন দলের মন্ত্রী পরিষদের বাইরে থাকা সদস্যদের সঙ্গে তার বৈঠকে সমালোচনার মুখে পড়তে পারেন থেরেসা মে। আয়ারল্যান্ডের রক্ষণশীল দল ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি ডিইউপির সঙ্গে জোট গঠনের সমঝোতা হলেও চূড়ান্ত চুক্তির লক্ষ্যে এখনো কনজারভেটিভদের সঙ্গে দলটির দর কষাকষি চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সংখ্যালঘু সরকার গঠনের ঘোষণায় বিভিন্ন মহলে শুরু হয়েছে সমালোচনা। নির্বাচনে ব্যর্থতার দায়ভার কাটিয়ে উঠতে সচেষ্ট থেরেসা মে রোববার মন্ত্রিপরিষদে রদবদল এনে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে কাজ করতে নতুন সরকার প্রস্তুত বলেও জানান তিনি। বর্তমান সময়টা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন দেশের সরকারের দায়িত্ব দেশের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সব ধরনের অনিশ্চয়তা দূর করা। আমি সেই চেষ্টা করে যাচ্ছি। নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে, এরই মধ্যে তারা কাজ শুরু করে দিয়েছেন। আশা করি ব্রেক্সিট নিয়ে একটি সফল আলোচনার মাধ্যমে ব্রিটেনের সব অনিশ্চয়তা দূর হবে। নতুন মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য যার যার মন্ত্রণালয়ে পুনর্বহাল আছেন। ব্রেক্সিট পন্থী মাইকেল গোভকে নতুন করে মন্ত্রিপরিষদে ফেরানো হয়েছে। তিনি পরিবেশ দপ্তরের দায়িত্ব পেয়েছেন। সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতা হারানোয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার পদত্যাগের পর এবার দলের আরও সদস্যরা থেরেসা মের প্রতি অনাস্থা জানিয়েছেন। তারা দলে নতুন নেতৃত্ব চান বলেও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায় গণমাধ্যম। এর মধ্যে ইউরোপের অভিন্ন বাজার থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার জন্য থেরেসা মের প্রয়োজনীয় সমর্থন নেই বলে জানালেন কনজারভেটিভ এই আইন প্রণেতা। হাউস অব কমন্সে কনজারভেটিভ তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, আর এই অবস্থায় ইউরোপের অভিন্ন বাজার থেকে ব্রিটেনে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বাস্তবায়ন থেরেসা মের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। খারাপ চুক্তির চেয়ে কোনো চুক্তি না হওয়া ভালো, আমি এই নীতিতে বিশ্বাস করি না। ব্রিটেনের মানুষ ইইউ এর সঙ্গে একটি ভালো চুক্তি চায়, কিন্তু আমি জানি না থেরেসা মে কিভাবে সেই প্রক্রিয়া বাস্তবায়ন করবেন। এই অবস্থায় ব্রিটেনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে টালমাটাল উল্লেখ করে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় প্রধান জেরেমি করবিন। ব্রিটেনের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একটি সংখ্যাগরিষ্ঠ সরকার দরকার। কোন সংখ্যালঘু সরকার দেশের বর্তমান চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। আমি মনে করি ব্রিটেনের চলমান সংকট কাটিয়ে উঠতে আবারও আগাম নির্বাচন দেওয়া উচিত, আর তা সম্ভব। এবছর যদি নাও পারা যায়, দেশে স্থিতিশীলতা ফেরাতে আগামী বছরের শুরুর দিকেই নতুন নির্বাচন দেওয়া উচিত। ব্রেক্সিট আলোচনায় নিজের অবস্থান শক্তিশালী ও শাসন ক্ষমতা আরো দৃঢ় করতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ডাকে আগাম নির্বাচনে সম্পূর্ণ উল্টো ফল পান থেরেসা মে। তার এই আত্মঘাতী সিদ্ধান্তের কারণে ক্ষমতাসীন কনজারভেটিভ দলে ভাঙনের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ব্রিটেনে নির্বাচনের পর পাউন্ডের দরপতন হলেও তা স্থিতিশীল হতে শুরু করেছে। শুক্রবার এক পাউন্ডের বিপরীতে $1.240 পাওয়া গেলেও সোমবার পাওয়া যাচ্ছে $1.243। কনজারভেটিভ পার্টি নির্বাচনে জয়ের পর দরপতন হয় ডলারের বিপরীত স্টার্লিংয়ের। ডলারের বিপরীতে এ মুদ্রার মান কমে যায় 1.7%, যা গেল 8 মাসের মধ্যে সর্বনিম্ন। ব্রেক্সিট ইস্যু নিয়ে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে দেশকে প্রধানমন্ত্রী থেরেসা মে রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঠেলে দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। গেল মে মাসে স্থবির ছিল দেশটির উৎপাদন খাতের কার্যক্রম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মেকে ফোনে জানিয়েছেন ব্রিটিশ জনগণ তার সফরের প্রতি সমর্থন না জানানো পর্যন্ত তিনি লন্ডনে পা রাখবেন না। রোববার গণমাধ্যমে এমন খবর প্রকাশ করে।
এ বিষয়ে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের পরিকল্পনা বিলম্ব হতে পারে, তবে কোনো অবস্থাতেই বাতিল করা হবে না। ট্রাম্পের আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণের 7 দিনের মাথায় প্রধানমন্ত্রী থেরেসা মে ওয়াশিংটন সফরে গিয়ে ট্রাম্পকে তার দেশে রাষ্ট্রীয় সফরের জন্য রানী দ্বিতীয় এলিজাবেথের দাওয়াতের কথা জানান। ট্রাম্পও সেই দাওয়াত সাদরে গ্রহণ করেন। এরপর থেকেই ব্রিটেনবাসী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। ট্রাম্পের যুক্তরাজ্য সফর ঠেকাতে লাখ লাখ মানুষ একটি অনলাইন পিটিশনে সই করে এবং পার্লামেন্টকে ট্রাম্পের ভ্রমণ নিষিদ্ধের দাবি জানায়। লেবার নেতা জেরেমি করবিন ট্রাম্পকে বিশ্বের জন্য ঝুঁকি উল্লেখ করে বলেন, যে ব্যক্তি মুসলিম নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয় এবং বর্ণবাদী বিতর্কিত নীতি গ্রহণ করে তাকে কোনো অবস্থাতেই ব্রিটেনে আসতে দেয়া যাবে না। বিরোধিতা করছেন লন্ডনের মেয়র সাদিক খানও। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার পক্ষে ভোট দিল পুয়ের্তো রিকোর জনগণ। নিউ ইয়র্কে পুয়ের্তো রিকোর ডে উপলক্ষে লাখ লাখ মানুষ বর্ণাঢ্য শোভাযাত্রা। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফায় ভোটের বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ইমানুয়েল ম্যাক্রো নবগঠিত রাজনৈতিক দল রিপাবলিক অন দ্য মুভ LREM। 32.32% জনসমর্থন পেয়ে পার্লামেন্টের 577টি আসনের মধ্যে 400-ও বেশি আসন পেয়ে জয়ী হতে যাচ্ছে ম্যাক্রোর দল। 21.56% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্য ডানপন্থী রিপাবলিকান পার্টি। এদিকে প্রথম দফায় নির্বাচনে কোনো দলই 50% ভোট না পাওয়ায় আগামী রোববার দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গণনার পর অন্য দলগুলোর চেয়ে এগিয়ে থাকায় উচ্ছ্বাস প্রকাশ করে ইমানুয়েল ম্যাক্রোর দল রিপাবলিক অন দ্য মুভ এর সমর্থকরা। ভোট গণনা শেষে দেখা যায়, প্রতিষ্ঠিত পুরনো দলগুলোকে পেছনে ফেলে 30%-এর বেশি জনসমর্থন নিয়ে এগিয়ে রয়েছে ম্যাক্রোর নবগঠিত রাজনৈতিক দল। এ রায়ের মধ্য দিয়ে সাধারণ নির্বাচনের পর প্রেসিডেন্ট ম্যাক্রোর নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রতি জনগণের আস্থার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন দলের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। পার্লামেন্ট নির্বাচনের প্রথম পর্বে যারা আমাদের ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজকের ফলাফল সবার জন্য একটি স্পষ্ট বার্তা যে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর আমরা যেসব পদক্ষেপ নিয়েছি আপনারা চান সেগুলো যেন অব্যাহত থাকে। নির্বাচনী জরিপে 21.56% জনসমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্য ডানপন্থী রিপাবলিকান দল। 13.20% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কট্টর ডানপন্থী মারি লোপেনের দল ন্যাশনাল ফ্রন্ট বা FN। ফলাফলে ম্যাক্রোর দল এগিয়ে থাকায় নির্বাচন পদ্ধতির সমালোচনা করেন লোপেন। এবার ভোটারের সংখ্যা কমেছে অস্বাভাবিক হারে, যা উদ্বেগজনক। বিপুল সংখ্যক ভোটারের অনুপস্থিতি নির্বাচন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করেছে। কেন তারা নির্বাচনে অংশ নেননি? এতে বোঝা যায় রাজনীতি নিয়ে ইমানুয়েল ম্যাক্রোর চিন্তাভাবনা পার্লামেন্ট নির্বাচনে ভোটারদের আগ্রহ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। নির্বাচনে ভরাডুবি হয়েছে সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের সোশ্যালিস্ট পার্টির। তারা পেয়েছে কেবল 9.51% ভোট। মাত্র 1 মাস আগে ক্ষমতায় থাকা সোশ্যালিস্ট পার্টি এ ফলাফলকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে। পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের ফলাফল যেমন বামপন্থীদের জন্য নজিরবিহীন, তেমনি সোশ্যালিস্ট পার্টির জন্য। ম্যাক্রোর দলের এই সংখ্যাগরিষ্ঠতা আরো বেশি করে যে সত্যটি সামনে নিয়ে আসছে তা হবে পার্লামেন্টে তাদের কোনো প্রকৃত প্রতিদ্বন্দ্বী থাকবে না, যার অর্থ সেখানে কোনো গণতান্ত্রিক বিতর্ক থাকবে না। কোন দলের প্রার্থী 50% জনসমর্থন না পাওয়ায় আসন ভিত্তিক সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থীদের মধ্যে আগামী 18 জুন দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জরিপ সংস্থাগুলোর মতে দ্বিতীয় পর্বের নির্বাচনেও যদি ম্যাক্রোর দলের জয়ের এ ধারা অব্যাহত থাকে তবে পার্লামেন্টের 577টির মধ্যে 400-র বেশি আসনে জয় পাবে তারা। রিপাবলিকান দল পেতে পারে 70 থেকে 110টির মতো আসন, আর সোশ্যালিস্ট পার্টি পার্লামেন্টে হারাতে পারে প্রায় 200 আসন। পার্লামেন্ট নির্বাচনের আগে গত মাসে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মারি লোপেনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ইমানুয়েল ম্যাক্রো। শিরিন আক্তার, সময় সংবাদ। ইরাকের মসুলে চলমান আইএস বিরোধী অভিযানের কারণে শহরটিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার কার্যক্রম দিন দিন কঠিন হয়ে পড়ছে। টানা কয়েক মাসের অভিযানের পর মসুলের প্রায় অর্ধেক অংশ এরই মধ্যে আইএস মুক্ত হলেও এখনও এর বাসিন্দাদের জীবন রক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ইরাকি বাহিনী। চলমান আইএস বিরোধী অভিযানে মসুলের পশ্চিম অঞ্চলীয় ওল্ড সিটির উপকণ্ঠে আরও অগ্রসর হয়েছে ইরাকি সেনারা।
এদিকে পশ্চিম মসুলের জাঞ্জিলি অঞ্চলে আইএসের একটি রকেট তৈরির কারখানার নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি নিরাপত্তা বাহিনী। প্রায় কয়েক মাসের সামরিক অভিযান শেষে আইএসের কাছ থেকে মসুলের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের কিছু অংশ এরই মধ্যে পুনরুদ্ধার করা সম্ভব হলেও এখনও সেখানে চলছে সংঘাত আর সংঘর্ষ। আইএসের সঙ্গে ইরাকি বাহিনীর অব্যাহত লড়াইয়ের কারণে শহরের বিভিন্ন প্রান্তে এখনও অবরুদ্ধ রয়েছে হাজারো বাসিন্দা। অনেকেই শহর ছেড়ে পালানোর চেষ্টা করলেও মাঝপথে আইএসের হাতে জীবন দিতে হচ্ছে বহু সাধারণ মানুষকে। দুপক্ষের লড়াইয়ে আহত হচ্ছেন অনেকে। এ অবস্থায় যতই দিন যাচ্ছে ততই যেন এসব বাসিন্দাদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। শহরে এখনো বহু মানুষ আহত অবস্থায় পড়ে আছে। শহর ছেড়ে পালানোর সময় আইএস সদস্যরা তাদের গুলি করে হত্যার চেষ্টা করেছিল। প্রতিদিনই এ ধরনের আহতের সংখ্যা বাড়ছে। আমরা তাদেরকে যথাসাধ্য প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে রোববারও মসুলের পশ্চিমাঞ্চলে ইরাকি বাহিনীর আইএস বিরোধী অভিযান অব্যাহত ছিল। এদিন দুপক্ষের রক্তক্ষয়ী লড়াই শেষে ওল্ড সিটির উপকণ্ঠে অবস্থিত জাঞ্জিলি অঞ্চলের দিকে আরও অগ্রসর হয় ইরাকি বাহিনী। এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি সেখানে আইএসের একটি রকেট তৈরির কারখানাও পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়াও ইরাকি সেনারা বর্তমানে জাঞ্জিলির দক্ষিণে অবস্থিত আল বসরার দিকে অগ্রসর হচ্ছে বলেও জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী কয়েকদিনে আমরা আরো বেশ কয়েকটি অভিযান পরিচালনা করব। আশা করছি আল শিফা সহ এই অঞ্চলের বাকি এলাকাও আমরা শত্রুমুক্ত করতে সক্ষম হব। এরপরই আমরা ওল্ড সিটির কেন্দ্রে অগ্রসর হওয়ার চেষ্টা করব। এদিকে মসুল ছাড়াও ইরাকের আরেক শহর আনবারে মার্কিন জোটের বিমান হামলায় আইএসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সদর দফতর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইরাকের সামরিক বাহিনী। রোববার চালানো ওই বিমান হামলায় আইএসের আরো বেশ কয়েকটি অবকাঠামো ধ্বংস করা হয় বলেও দাবি করা হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আইএসের যোগাযোগ রয়েছে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠীটিকে সমর্থন দেওয়ার অভিযোগ তুলেছে ইরান। একই সঙ্গে তেহরানের কাছে এ বিষয়ে তথ্য প্রমাণ রয়েছে বলেও দাবি ইরানের। রোববার এক বিবৃতিতে কথা জানান দেশটির সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল মুস্তাফা ইজাদি। তিনি বলেন, ইসলামী রাষ্ট্রগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিতে এবং সংঘাত ও সহিংসতার মাধ্যমে এই অঞ্চলে অস্থিতিশীলতা জিইয়ে রাখতে যুক্তরাষ্ট্রের আইএসকে প্রত্যক্ষ সমর্থনের যথেষ্ট প্রমাণ তেহরানের কাছে আছে। আইএসকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একটি ছায়া যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। যদিও এ বিষয়ে কোনো তথ্য প্রমাণ এখন উপস্থাপন করেনি তেহরান। এর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগ তোলেন ইরানের পার্লামেন্টারি স্পিকার আলী লারিজানি। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর কাছে মার্কিন বিমান হামলায় অন্তত ৮ জঙ্গি নিহত হয়েছে। হামলায় জঙ্গিদের বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম ধ্বংস হয়েছে। সংবাদ মাধ্যম জানায়, রোববার মোগাদিসুর দক্ষিণ পশ্চিমের জুবা এলাকায় জঙ্গি সংগঠন আল শাবাবের একটি প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালায় আফ্রিকায় নিযুক্ত মার্কিন সেনাবাহিনী। গেল বৃহস্পতিবার মোগাদিসুতে প্রায় ৭০ সেনাকে হত্যার পর জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হলো। সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ বলেন, হামলায় জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্রটি ধ্বংস হয়ে গেছে। ২০০৬ সাল থেকে সোমালিয়া সরকার ও আল শাবাব জঙ্গিদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিকান অব কঙ্গোর একটি কারাগারে বিদ্রোহীদের সশস্ত্র হামলায় ৮ কারারক্ষী সহ ১১ জন নিহত হয়েছে। রোববার কিভু প্রদেশের বেনি শহরে বিদ্রোহীরা অতর্কিত হামলা চালিয়ে ৯০০ বন্দীকে মুক্ত করে নিয়ে যায়। স্থানীয় গভর্নর জুলিয়ান পালুকু জানান, বিদ্রোহীরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কারাগারে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। তবে হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী মাইমাইয়ের সদস্য বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পুরো এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত মাসে একইভাবে রাজধানীর কিস শাসায় বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালিয়ে অন্তত ৪,০০০ কয়েদিকে মুক্ত করে দেয়। কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলা ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানানোর পর থেকে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের গোলাবর্ষণে ৮ সরকারি কর্মকর্তা নিহত হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয় জানায়, রোববার পূর্বাঞ্চলীয় শহর মারিনিকা এলাকায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গোলাবর্ষণ করে রাশিয়া সমর্থিত বিদ্রোহীরা। এতে লক্ষ্যভ্রষ্ট হয়ে ৪ বেসামরিক সরকারি কর্মকর্তা
নিহত হয়। 2015 সালে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকায় সরকারি বাহিনীকে লক্ষ্য করে বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে দেশটির রাশিয়া সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী। মিনস্ক চুক্তি লঙ্ঘন করে বিদ্রোহীদের এসব হামলার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেস্কো। পাকিস্তানের বেলুচিস্তানে একটি চেকপোস্টে বন্দুকধারীর হামলায় অন্তত 3 পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 2 জন। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রোববার কোয়েটা শহরের একটি চেকপয়েন্টে মোটরসাইকেলে করে আসা 2 বন্দুকধারী পুলিশের উপর অতর্কিত হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার পর 2 বন্দুকধারী পালিয়ে গেছে বলে জানা গেছে। তাদেরকে ধরতে পুলিশের অভিযান চলছে। এদিকে হামলার পরপরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে আইএস সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন লস্করি জাংভি। বকেয়া বেতন চাওয়ায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক গৃহকর্মীর কবজি কেটে নিয়েছে বাড়ির মালিক। ঘাতকের নাম শফকাত বিবি বলে জানা গেছে। 13 বছর বয়সী কিশোর ইরফান মাসে 3000 রুপির বিনিময়ে শফকাত বিবির বাড়ির গরু বাছুর দেখাশোনার কাজ করত। গত সপ্তাহে ইরফান বেতন ও খাবার না দেওয়া পর্যন্ত কাজ করবে না বলে জানালে মালিক ক্ষুব্ধ হয়ে ফসল কাটার যন্ত্র দিয়ে তার কবজি কেটে নেয়। ইরফানের মা এ ঘটনায় মালিকের বিরুদ্ধে থানায় গেলে পুলিশ মামলা নিতে রাজি হয়নি। পরে এ ঘটনায় মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের নজরে আসলে তিনি শফকাত বিবি ও তার ভাই এবং আরও 2 জনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। 48 ঘন্টার মধ্যে এই ঘটনার প্রতিবেদন জমা দেওয়ার পাশাপাশি অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ারও নির্দেশ দেন তিনি। বর্তমানে মামলার দেখভাল করছেন প্রধান বিচারপতি সাকিব নিসার। তবে শফকাত বিবি এখন জামিনে আছেন। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ঈদকে সামনে রেখে কলকাতায় বাংলাদেশি ক্রেতাদের ভিড়। নিউ মার্কেটে বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার পক্ষে ভোট দিয়েছে পুয়ের্তো রিকোর জনগণ। রোববার ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্রটিতে গণভোটে এ ফলাফল আসলেও কংগ্রেস এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে একই দিনে ম্যানহাটনে পুয়ের্তো রিকোর ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে যোগ দেন প্রায় 10 লাখ মানুষ। পুয়ের্তো রিকোর গণভোটে ভোটারদের বেশিরভাগই ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হওয়ার পক্ষে। ক্যারিবীয় দেশ হিসাবে খ্যাত পুয়ের্তো রিকোর নিবন্ধিত ভোটার প্রায় 22,60,000। তবে ভোট দিয়েছেন মাত্র 23% ভোটার। আমি ভোট দিতে এসেছি, আমি আমার দেশের উন্নয়ন চাই, পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে যেন সংযুক্ত হতে পারে পুয়ের্তো রিকো, সেই আশাই করছি। এদিকে ভোটার উপস্থিতি কম ও বেশ কিছু বিরোধী দলের বয়কটের কারণে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত না হয়ে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেতে চান। গণভোটের ফলাফল যাই হোক না কেন যুক্তরাষ্ট্র তার সীমানা বর্ধিত করবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির কংগ্রেস। গণভোটের পরেও এ ব্যাপারে সিদ্ধান্ত নির্ভর করবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ওপর। একই দিনে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে পুয়ের্তো রিকো দিবস উপলক্ষে রাস্তায় নামে লাখ লাখ মানুষ। ব্যানার হাতে প্ল্যাকার্ড নিয়ে র্যালি বের করেন তারা। বাদ্যের তালে নেচে গিয়ে পালন করা হয় দিবসটিকে স্মরণীয় করে রাখতে এতে যোগ দেন পুয়ের্তো রিকোর স্বাধীনতা যোদ্ধা অস্কার লোপেস রিভেরা, যিনি দিবসটির প্রচলন করেন। 70-এর দশকের মাঝামাঝি লোপেজ যোগ দেন আর্ম ফোর্সেস অব ন্যাশনাল লিবারেশনে। এর লক্ষ্য ছিল স্বাধীন সমাজতান্ত্রিক পুয়ের্তো রিকোর প্রতিষ্ঠা। স্বাধীনতা সংগ্রামের আইকন লোপেজ দীর্ঘ 36 বছর মার্কিন কারাগারে বন্দী ছিলেন। আফরিন জেরিন, সময় সংবাদ। যান্ত্রিক ত্রুটির কারণে চীনা এয়ারলাইন্সের একটি বিমান অস্ট্রেলিয়ার সিডনিতে জরুরি অবতরণ করেছে। ফলে রক্ষা পেয়েছেন বিমানটির শতাধিক যাত্রী। অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দর থেকে চীনের সাংহাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের A330 বিমানটি বাম দিকের ইঞ্জিনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। ইঞ্জিন থেকে পোড়া গন্ধ আসছিল বলেও জানান বিমানটির যাত্রীরা। এতে উড্ডয়নের প্রায় 1 ঘন্টা পর বিমানটি আবারও সিডনি বিমানবন্দরে ফিরিয়ে এনে নিরাপদে অবতরণ করান এর পাইলটরা। এ ঘটনায় বিমানটির কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।
আমরা আসলে খুব ভয় পেয়েছিলাম। প্রথম দিকে কিছু বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ দেখি বাম দিকের ইঞ্জিনের এক বগি ছিদ্র, সম্ভবত কিছু একটা পুড়ছিল। বিমানটি স্বাভাবিকভাবে টেক অফ করেছিল, কিন্তু কিছুক্ষণ পরই আমরা পোড়া গন্ধ পাই আর একটা বিকট শব্দ শুনতে পাই। ইরানের আসমান এয়ারলাইন্সের সাথে 737 ম্যাক্স মডেলের 30টি বিমানের চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। এ তথ্য দেশটির সংবাদ সংস্থা ইরানকে নিশ্চিত করেছেন এয়ারলাইন্সের নির্বাহী পরিচালক হোসেইন আলী। এরপর বোয়িং এর আরও 30টি বিমানের অর্ডার দেবে আসমান এয়ারলাইন্স। এই 60টি বিমান $300 কোটি বিনিময়ে কিনবে আসমান এয়ারলাইন্স। বর্তমানে 737 ম্যাক্স মডেলের একটি বিমানের ক্রয় মূল্য $10 কোটি। তবে এত বড় চুক্তির জন্য কিছু মূল্য ছাড় পাচ্ছে আসমান এয়ারলাইন্স। বিমানগুলো 2022 সাল থেকে সরবরাহ শুরু করবে বোয়িং। এর আগে ইরানের সাথে 80টি বিমান সরবরাহের জন্য $1600 কোটি চুক্তি করেছিল বোয়িং। Iran's civil servants pension organization linked to 5% of the multi-billion-dollar contract, and Boeing Tree of Labor and Social Security is a major shareholder of Asaman. The organization says that ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা বন্ধে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল। সংবাদ মাধ্যম জানায়, সোমবার ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা বিষয়ক জাতিসংঘের এজেন্সি UNRWA কে কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, UNRWA ফিলিস্তিনি শরণার্থীদের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব গড়ে তুলছে এবং সংকট আরও বেশি ঘনীভূত করছে। একই সঙ্গে সংস্থাটিকে ভেঙে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সঙ্গে একত্রিত হওয়ারও আহ্বান জানান তিনি। তবে সংস্থার মুখপাত্র আবু হাসনা নেতানিয়াহুর এই আহ্বানকে কল্পনাবিলাসী বলে উল্লেখ করেছেন। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র এই সাহায্য সংস্থার সবচেয়ে বেশি সহায়তা প্রদান করে থাকে। গত বছর সংস্থাটিতে $3,680,000,000 সহায়তার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। লন্ডন ব্রিজ ও বড় মার্কেটে গাড়ি ও ছুরি নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্ধার হওয়া নকল সুইসাইড বেল্টের ছবি প্রকাশ করেছে পুলিশ। লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, হামলাকারীরা সাধারণ মানুষকে জিম্মি করতেই এই বেল্ট ব্যবহার করতে চেয়েছিল। পুলিশ জানায়, সেদিন লন্ডন ব্রিজ এলাকায় বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল সন্ত্রাসীরা। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় বিপুল সংখ্যক মানুষকে হতাহতের হাত থেকে রক্ষা করা গেছে বলে জানানো হয়। এদিকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে 19 বছর বয়সী এক যুবককে রোববার আটক করেছে পুলিশ। আটক অভিযান এখনও অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। চলতি মাসে লন্ডন ব্রিজ ও বড় মার্কেটে সন্ত্রাসী হামলার ঘটনায় 8 জন নিহত হয়। এছাড়া আহত হন আরও প্রায় 30 জন। হামলার পরে এর দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী IS। ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনায় গত 2 দিনে অন্তত 2500 অভিবাসীকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। সংস্থাটির জরিপে জানা যায়, গত 2 দিনে 8 অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছে অন্তত 52 জন। সমুদ্রের প্রতিকূল পথে রাবারের ডিঙ্গি এবং ত্রুটিপূর্ণ নৌকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনকে দুর্ঘটনার মূল কারণ হিসেবে বিবেচনা করা হয়। এসব দুর্ঘটনায় চলতি বছর প্রায় 1800 অভিবাসীর মৃত্যু হয়েছে বলেও সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই অভিবাসীদের বেশিরভাগই আসছে লিবীয় উপকূল থেকে। আবার লিবীয় উপকূলে আসার জন্য সাহারা মরুভূমি পাড়ি দিতে গিয়ে আরও অনেক অভিবাসীর মৃত্যু হয় বলেও জানা গেছে। নিয়মিত এত হতাহত হওয়া সত্ত্বেও অভিবাসীদের চলাচল থামছে না বলেও উদ্বেগ জানায় সংস্থাটি। জার্মানির উত্তর পশ্চিমাঞ্চলীয় ব্রোমেন শহরের একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় 10 শিশুসহ 37 জন আহত হয়েছে। এদের মধ্যে 14 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা। রোববার 5 তলা বিশিষ্ট ওই ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে ময়লা পোড়ানো হচ্ছিল বলে জানান স্থানীয়রা। আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর 27টি ইউনিট এবং 70 জন কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর পেছনে অভিবাসন বিরোধী নাশকতাকারীদের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভেতরে আটকে পড়ে ভবনের অবস্থানরত শতাধিক শরণার্থী। পরে তাদের জানালা দিয়ে বের করে আনা হয়। চীনের উত্তরাঞ্চলে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবনের একাংশ পুড়ে গেছে। রোববার গানসু প্রদেশের লানজু এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বিপুল পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই ভবন সহ আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে জানায় কর্তৃপক্ষ।
দমকল কর্মীদের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা না গেলেও এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। টানা কয়েকদিনের অব্যাহত ভারী বৃষ্টিপাতে চীনের পূর্বাঞ্চলীয় এবং দক্ষিণাঞ্চলীয় কয়েকটি শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়াও কোথাও কোথাও দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এর মধ্যে চীনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পূর্বাঞ্চলীয় জোজিয়াং প্রদেশের বাসিন্দারা। রোববারও প্রদেশটির কয়েকটি শহরে সর্বোচ্চ 30 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়। এছাড়া ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় গৌজু প্রদেশেও। গত 2 দিনের প্রদেশটিতে রেকর্ড 240 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের পাশাপাশি ভূমিধসেরও খবর পাওয়া গেছে। এছাড়াও চীনের উত্তরাঞ্চলীয় হুনান প্রদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে জানা গেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটির বেশ কয়েকটি শহরে এরই মধ্যে বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে চীনের আবহাওয়া বিভাগ। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের প্রায় 5 মাস পর ছেলে ব্যারনকে নিয়ে হোয়াইট হাউসে বসবাস শুরু করলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প হোয়াইট হাউসে থাকা শুরু করলেও ছেলের পড়াশোনার কথা ভেবে সেখানে যেতে পারেননি মেলানিয়া। নিউ ইয়র্কে অবস্থিত ট্রাম্প টাওয়ারের কাছেই ব্যারনের স্কুল। ছেলের পরীক্ষা শেষ হলে হোয়াইট হাউসে যাবার কথা বলেন তিনি। ব্যাপারটি বেশ আলোড়ন তুলেছিল, তবে হোয়াইট হাউস প্রবেশের পর যোগাযোগ মাধ্যমে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন মেলানিয়া। ফার্স্ট লেডি ও তার পুত্রের আগমন উপলক্ষে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর বার্ষিক সম্মেলনে বাংলাদেশের শ্রম অধিকার পরিস্থিতি উন্নতি সহ 4টি বিষয় পর্যালোচনা করবে সংস্থাটি। বিশ্লেষকরা মনে করছেন সরকারের নেওয়া পদক্ষেপের উপর ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধার বিষয়টিকে প্রভাবিত করবে। হাজেরা শিউলির রিপোর্ট। জেনেভায় গত 5 জুন শুরু হয়েছে ILOর 106তম বার্ষিক সম্মেলন। গত বছরের সম্মেলনে বাংলাদেশকে শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় 4টি বিষয়ে কাজ করতে নির্দেশনা দিয়েছিল সংস্থাটি। ওই সম্মেলনে ইপিজেড এর ট্রেড ইউনিয়ন চালু সহ সংশ্লিষ্ট 4টি বিষয় অঙ্গীকার করে বাংলাদেশ। তবে গত বছর শেষ দিকে আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রম অসন্তোষের প্রেক্ষাপটে শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা, চাকরিচ্যুতির ঘটনা ILO ও ইউরোপীয় ইউনিয়নের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তবে ILO ও ইইউর আহ্বানে সাড়া দিয়ে ইপিজেড এর ট্রেড ইউনিয়ন চালুর প্রক্রিয়া সহ বেশ কিছু পদক্ষেপ নেয় সরকার। এরপরও সম্প্রতি এক চিঠিতে বাংলাদেশের শ্রম অধিকার পরিস্থিতির অগ্রগতি না হলে জিএসপির সুবিধা পুনর্বিবেচনার হুঁশিয়ারি দেয় ইইউ। বাংলাদেশ যদি কার্যকরভাবে সুনির্দিষ্টভাবে তার ওয়ার্ক প্ল্যানটি না দেখাতে পারে, সেই সমস্ত দিক বিবেচনায় যদি আমাদের উপরে বাড়তি রকমভাবে কোনো নেতিবাচক কোনো প্রতিক্রিয়ার বিষয় এই সম্মেলন থেকে আসে, তাহলে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন সেই বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে নেবে এবং তখন কিন্তু বাংলাদেশে একটি বিশেষ পরিদর্শন দল পাঠিয়ে অবস্থা বিবেচনা করে তারা কিন্তু জিএসপি সংক্রান্ত বিষয়গুলো পুনর্বিবেচনা করার পরিস্থিতিতে যেতে পারবে। তবে সম্মেলনে অংশ নিতে যাওয়া বিজিএমইএ সভাপতির মতে শ্রম অধিকার প্রতিষ্ঠায় যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বছর অনেকটাই ইমপ্রুভ করেছি। প্রতিটা জায়গায় শ্রমিকদের যাতে উন্নতি হয় এবং মালিক শ্রমিক রিলেশনশিপ বিল্ড আপ হয়, এজন্য আমরা কিন্তু ILOর সাথে সোশ্যাল ডায়ালগ প্রজেক্টও করছি। একইভাবে শ্রমিক নেতারা আশা করেন ILOর সিদ্ধান্ত জিএসপি সুবিধা রাখার পক্ষেই যাবে। আশুলিয়া ইস্যুর যেহেতু অনেকগুলো বিষয়ের ইতিমধ্যে সমাধান হয়েছে, যেগুলা ILO কান্ট্রি অফিস ওতপ্রোতভাবে এই ডেভেলপমেন্টগুলোর সাথে যুক্ত, আশা করি যে ILOর যে রিকমেন্ডেশন সেটা জিএসপি কন্টিনিউ করার পক্ষেই হবে। উন্নয়ন অংশীদারদের বিভিন্ন চাপ থেকে মুক্ত থাকতে যেসব কার্যক্রম নেওয়া হয়েছে সেগুলো দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে কলকাতায় বাংলাদেশি ক্রেতাদের ভিড় বাড়ছে। বাংলাদেশি ক্রেতাদের কথা মাথায় রেখে কলকাতার নিউ মার্কেট এলাকায় বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আমাদের কলকাতার প্রতিনিধি সুব্রত আচার্যের রিপোর্ট।
কলকাতার নিউ মার্কেটে সারা বছরই বাংলাদেশি ক্রেতাদের নজরকাড়া উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে বছরের অন্য সময়ের তুলনায় ঈদ উল ফিতরের সময়টাতে বাংলাদেশি ক্রেতাদের উপস্থিতি রেকর্ড ছাড়িয়ে যায়। শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবির চাহিদা বেশি বলে জানালেন বিক্রেতারা। বিভিন্ন দোকানে দেওয়া হয়েছে মূল্যহ্রাস। সালোয়ার কামিজগুলো আপনার হ্যান্ডওয়ার্ক গুলো এখন বেশি চলছে, জর্জেটের উপরে হাতের কাজ করা ওইগুলো বেশি চলছে। রেঞ্জ সব স্টার্ট হচ্ছে যেমন 2500, 3000 থেকে 15-20,000 পর্যন্ত বিক্রি অনেক ভালো আছে। ক্রেতারা জানালেন ডিজাইনের বৈচিত্র্য থাকায় কলকাতায় কেনাকাটা করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে অন্যান্য বারের তুলনায় এবার দাম কিছুটা বেশি বলে অভিযোগ তাদের। বাংলাদেশ থেকে এখানে দামগুলো মোটামুটি একটা রিজনেবলের মধ্যে আছে। ড্রেসের যে সাইজগুলো ওখানে ঠিকমতো পাওয়া যায় না, এখানে অনেক ভালো ভালো পাওয়া যায়, ভ্যারাইটিস আছে, কালেকশন ভালো, ওনাদের দাম রিজনেবল, ওনাদের বিহেভ ভালো, সবকিছু মিলেই আমার এখানে আসা। সবার জন্য শপিং করতে এসেছি, তো যা দেখে মনে হচ্ছে কিন্তু দাম কিন্তু অনেক বেড়ে গেছে। আমি ভেবেছিলাম যে অনেক কম হবে, কিন্তু দাম কিন্তু বেশি। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশি ক্রেতাদের উপস্থিতিতে বিক্রি ভালো হবে বলে প্রত্যাশা কলকাতার দোকানীদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উগ্রবাদী গোষ্ঠীকে সমর্থন দিতে কাতারকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো, অভিযোগ দুহার। উপসাগরীয় দেশগুলোর কর্তৃত্ববাদী নীতি পরিবর্তনের আহ্বান। ব্রিটেনে চলতি বছরই আবার নির্বাচন দেওয়ার দাবি লেবার নেতা করবিনের। নেতৃত্বে পরিবর্তন চান ক্ষমতাসীন কনজারভেটিভ দলের অনেকে। নতুন মন্ত্রিসভা ঘোষণা থেরেসা মের। ফ্রান্সের প্রথম দফার পার্লামেন্ট নির্বাচনেও ম্যাক্রোর দলের বড় জয়। নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন কট্টরপন্থী নেতা ল পেন। এবং মসুলে বহু বেসামরিক মানুষ আটকে থাকায় জঙ্গি বিরোধী অভিযানে ধীরগতি। শহরটিতে আইএসের একটি রকেট তৈরির কারখানার নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইরাকি বাহিনীর। এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।